দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ায় ইউনূসের বিরুদ্ধে মামলা করলেন শেখ হাসিনা। এদিকে ইউনূসের কফিনে শেষ পেরেক মারতে কালবৈশাখী হয়ে ফিরছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূস ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে যার উপর ভরসা রেখেছিল ছাত্র জনতা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দেশের মানুষের আশায় জল ঢেলে একের পর এক কুকর্ম করেছেন স্বার্থপর ইউনূস। শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তিত্বের ১৮ মাসের শাসনামলের কারণে বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত। যেই হাত দিয়ে দেশ গড়ার কথা ছিল, সেই হাত যেন আজ দেশকে ঠেলে দিয়েছে এক অন্ধকার নরকের দিকে। নিজের মৃত্যুদণ্ডকে প্রহসন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী দাবি করে ট্রাইব্যুনালের বিচার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে, এই আইনি লড়াই কি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিচার ব্যবস্থার ভাবমূর্তির ধুলোয় মিশিয়ে দেবে? আর এই একতরফা বিচারের দায় কি কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও? এবার আওয়ামী লীগের একজন ডাকসাইটি নেতা, সাবেক মন্ত্রী সম রেজাউল, তিনি ঘোষণা দিয়েছেন যে তারা দেশে ফিরছেন। সত্যি কি আওয়ামী লীগের নেতারা দেশে ফিরছেন? যদি দেশে ফেরেন, তাহলে সেটাকে মোকাবেলা করবে বিএনপি সরকার কিভাবে? তাদেরকে কি উন্মুক্ত থাকতে দেবে, নাকি তাদের সবাইকে অ্যারেস্ট করে জেলে পুরে রাখবেন? এমন একদিন আসছে যখন শেখ হাসিনা না চাইলেও আওয়ামী লীগ ফিরবে কালবৈশাখীর রূপ নিয়ে। হয়তো সামনের বৈশাখী। এখনো আইনি পথে ফিরতে চাইছেন শেখ হাসিনা। তিনি সুষ্ঠু বিচার, যা সব দেশ এবং সর্বজন গ্রাহ্য হবে, সেই বিচারের মাধ্যমে দেশে ফিরতে চাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে যার উপর ভরসা রেখেছিল ছাত্র জনতা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দেশের মানুষের আশায় জল ঢেলে একের পর এক কুকর্ম করেছেন স্বার্থপর ইউনূস। শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তিত্বের ১৮ মাসের শাসনামলের কারণে বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত। যেই হাত দিয়ে দেশ গড়ার কথা ছিল, সেই হাত যেন আজ দেশকে ঠেলে দিয়েছে এক অন্ধকার নরকের দিকে। এই জাতিকে একেবারে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবে। গত ১৮ মাসে বাংলাদেশ দেখেছে মধ্যযুগীয় বর্বরতা। মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা থেকে শুরু করে মাজার মন্দিরে অগ্নিসংযোগ, বাদ যায়নি কোনো কিছুই। বেসরকারি সংস্থা এমএসএফ এর তথ্য বলছে ২০২৫ সালেই দেশে ৪২৮টি মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা ঘটেছে, যা আগের বছরের চেয়ে ৩ গুণ বেশি। আর এতে প্রাণ হারিয়েছেন ১৬৬ জন। মব সন্ত্রাসের এই বিষ বাষ্পে আইন শৃঙ্খলা ছিল জাদুঘরে, আর রাজপথ হয়ে উঠেছিল কসাইখানা। গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসা এই সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৩৩ জন, আহত ৭,৫০০-এরও বেশি। আর এখানেই শেষ নয়, তথ্যের টুটি চেপে ধরতে ৫৩৯ জন সাংবাদিক শিকার হয়েছেন মামলা ও নির্যাতনের। পুলিশ সদর দপ্তরের হিসাব বলছে মাত্র ১৩ মাসে প্রায় ৪০,০০০ অপরাধমূলক মামলা হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৭২টি করে লোমহর্ষক অপরাধ ঘটেছে এই মুক্ত বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে দেশের অর্থনীতি আজ আইসিইউতে। অন্তর্বর্তী সরকারের আমলে খেলাপি ঋণ বেড়েছে ১৫১%, নীতি সুধার ১০% ছাড়িয়ে যাওয়ায় বিনিয়োগ আজ স্থবির। ৩২৭টি কারখানা বন্ধ হওয়ায় রাজপথে ১.৫ লাখ শ্রমিক। বৈদেশিক ঋণের বোঝা এখন $১১৪ বিলিয়ন রেকর্ড উচ্চতায়। এ অবস্থায় সাধারণ মানুষের দিকে না তাকিয়ে ইউনূস প্রশাসন ব্যস্ত ছিল বিতর্কিত সব চুক্তি নিয়ে। দেশের স্বার্থ বিকিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকার করেছে রহস্যময় $২১.৫ বিলিয়ন বাণিজ্যিক চুক্তি। এই সরকারের আমলে এলএনজি আমদানিতেও দুর্নীতির গন্ধ স্পষ্ট। অন্যদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন তো দূরের কথা, উল্টো এই আমলে নতুন করে দেশে ঢুকেছে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা। যে অবস্থায় জাতীয় সার্বভৌমত্ব গভীর সংকটের মুখে পড়েছিল, সেই সময়ে ব্যবসায়ী বা উদ্যোক্তাদের সঙ্গে একবারের জন্য বসার প্রয়োজন মনে করেননি এই অন্তর্বর্তীকালীন প্রধান। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও সংসদে দাঁড়িয়ে বলেছেন, দেশে দারিদ্র্য কমেনি, বরং বেড়েছে। বড় বড় মেগা প্রজেক্টগুলো বন্ধ করে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে কয়েক দশক। যে মানুষটির হাত ধরে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল দেশ, আজ তার অবহেলা আর অদক্ষতায় দেশ যেন এক বিশাল কারাগারে পরিণত হয়েছে। এখন প্রশ্ন, ১৮ মাসের এই শনির দশা থেকে মুক্তির পথ কোথায়? বাংলাদেশ কতদিনে আবার ঘুরে দাঁড়াতে পারবে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে লড়াইয়ে নামা লন্ডনের বিখ্যাত আইনি সংস্থা কিংসলি নেপনের পাঠানো চিঠিতে মোট ৩৭টি গুরুতর পয়েন্ট উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিস্ফোরক দাবিটি হলো
এই বিচার ছিল একটি বিনা বিচারের মৃত্যুদণ্ড। চিঠিতে দাবি করা হয়েছে আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের 3 ও 4 নম্বর অনুচ্ছেদে চরম লঙ্ঘন। শেখ হাসিনার আইনজীবীদের যুক্তি, 1973 সালের আইসিটি আইন মূলত 1971-এর যুদ্ধ অপরাধীদের জন্য। 2024-এর ছাত্র আন্দোলনের ঘটনাকে এই আইনের আওতায় আনা রাজনৈতিক প্রতিহিংসা। জামায়াতের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ এবং পরবর্তী সময়ে তাকে সরিয়ে দেওয়া এই পুরো প্রক্রিয়াকে অস্বচ্ছ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি আন্তর্জাতিক আদালতে আপিল করেন তবে বাংলাদেশের বিচার ব্যবস্থার কি নাক কাটা যাবে? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মহলে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ বারবার বলছে বিচার হতে হবে স্বচ্ছ। ট্রাইব্যুনালকে পাঠানো চিঠিতে রেফারেন্স হিসাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ তুলে ধরা হয়েছে। যদি প্রমাণিত হয় যে রাজনৈতিক চাপ প্রয়োগ করে বিচারকদের মাধ্যমে একতরফা রায় দেওয়া হয়েছে, তবে বাংলাদেশের বিচার ব্যবস্থা ক্যাঙ্গারু কোর্ট বা প্রহসনের আদালত হিসেবে চিহ্নিত হতে পারে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশের আদালতের দেওয়া কোনো রায় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না এবং সাজাপ্রাপ্তদের দেশে ফেরানো প্রক্রিয়াটি চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। এবার আসা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি ফেঁসে যেতে পারেন? শেখ হাসিনার চিঠিতে একটি পয়েন্ট খুব পরিষ্কার, বিচারের স্বাধীনতার অভাব। সেখানে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকার একপাক্ষিক পরিবেশ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যদি বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী পক্ষকে নির্মূল করার চেষ্টা করেন তবে তাকে মানবাধিকার অপরাধের সহযোগী হিসাবে গণ্য করা যেতে পারে। যদি ভবিষ্যতে আন্তর্জাতিক আদালত মনে করে ডক্টর ইউনূসের প্রশাসন বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে, তবে তার বিরুদ্ধেও মামলা হওয়া অসম্ভব নয়, বিশেষ করে যখন জাতিসংঘ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছে। তখন দায়ভার বর্তমান ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের ওপরই পড়বে। চিঠিতে একটি অদ্ভুত সময়ক্রম লক্ষ্য করা গেছে। চিঠি পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ের বিচার প্রক্রিয়া নিয়ে, কিন্তু এর জবাব দিতে হবে বর্তমান নির্বাচিত সরকার অর্থাৎ তারেক রহমানের সরকারকে। বিএনপি সরকার এখন এক কঠিন পরীক্ষার মুখে। একদিকে জামায়াত এনসিপির চাপ, অন্যদিকে আন্তর্জাতিক চাপ। যদিও বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দাবি করছেন সরকার আইনের পথেই চলবে, কিন্তু সমস্যা হলো তাজুল ইসলামের অপসারণ এবং আইসিটি পুনর্গঠন কি প্রমাণ করে যে আগের প্রক্রিয়ায় ভুল ছিল? যদি বর্তমান সরকার স্বীকার করে নেয় যে আগের বিচার ত্রুটিপূর্ণ ছিল, তবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল করতে হবে। আর যদি তারা রায় বহাল রাখে, তবে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হবে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, আর তার পক্ষে নোটিশ পাঠানো কিংসলি, নেপাল, লন্ডনের ফার্ম, অর্থাৎ এই আইনি লড়াইয়ের সুতো এখন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। ব্রিটেন সবসময় মানবাধিকার ও স্বচ্ছ বিচারের পক্ষে সোচ্চার। শেখ হাসিনা যদি লন্ডনের আদালতের মাধ্যমে কোনো সুরক্ষা আদেশ নিয়ে আসতে পারেন, তবে ইন্টারপোলের রেড নোটিশও তাকে স্পর্শ করতে পারবে না। অন্যদিকে জাতিসংঘ থেকে পাঠানো চিঠি প্রমাণ করে যে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে পুরোপুরি বাইরে রাখা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। বিচার মানে কেবল রায় ঘোষণা নয়, বিচার মানে পদ্ধতিগত স্বচ্ছতা। শেখ হাসিনার শাসনামলেও বহু বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু সেই একই পথে হেঁটে যদি বর্তমান বা অন্তর্বর্তী সরকার বিচার করে, তবে সেটি বিচারের বাণী নিভৃতে কাদার মতো হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা কি পারবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে, নাকি রাজনৈতিক পালাবদলের এই খেলায় বিচার বিভাগ কেবলই একটি গুটি হয়ে থাকবে? বঙ্গবন্ধু বলেছিলেন দাবায় রাখতে পারবা না। পাকিস্তান পারেনি। ইউনূস, জামাত, বিএনপি সবাই মিলে এক হয়ে আওয়ামী লীগকে মুছে দিতে হাজার রকম চক্রান্তর ফন্দি ফিকির করে চলেছে। আওয়ামী লীগ চাইলে ইউনূসের আমলে আন্দোলনের মাধ্যমেই কালবৈশাখীর ঝড় হয়ে ফিরতে পারত, কিন্তু এই দলটিকে স্বৈরাচারী ফ্যাসিস্ট বলার পরও বারবার বিরোধীদের ক্ষমার চোখে দেখেছে আওয়ামী লীগ। তাই হাসিনা দেশের মানুষের রক্তক্ষরণ বন্ধ করার জন্য বিদেশি ফান্ডে জঙ্গি আন্দোলনের কাছে মাথা নত করে দেশ ছাড়লেন। তিনি সেই রক্তক্ষয় আর চাননি বলেই ইউনূসের সময় রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ফিরতে চাননি। যে আওয়ামী লীগ দেশ তৈরি করেছে তারা চাইলেই আবার দেশ রাজাকার মুক্ত করে ফিরিয়ে নিতে পারে, কিন্তু তাতে হবে কি দেশের সম্পদ এবং সাধারণ মানুষের মৃত্যু ছাড়া? তবে এমন নয় যে স্বাধীন চেতা মানুষের ইচ্ছাকে দাবায় রাখা যাবে। এমন একদিন আসছে যখন শেখ হাসিনা না চাইলেও আওয়ামী লীগ ফিরবে কালবৈশাখীর রূপ নিয়ে। হয়তো সামনের বৈশাখী,
এখনো আইনি পথে ফিরতে চাইছেন শেখ হাসিনা। তিনি সুষ্ঠু বিচার যা সব দেশ এবং সর্বজন গ্রাহ্য হবে সেই বিচারের মাধ্যমে দেশে ফিরতে চাইছেন, কিন্তু বিচার হচ্ছে তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকারকে অগ্রাহ্য করে, যে কারণে তদারকি সরকার এবং এই সরকার চাপিয়ে দেওয়া বিচার দিয়ে হাসিনাকে আটকাতে চাইছেন। ইউনূসের আমলে বিশ্বের 6টি মানবাধিকার সংস্থা থেকে তার কাছে চিঠি আসে, আর সেই চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব রাজনৈতিক দলের কার্যক্রমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার, নিরাপত্তা খাত সংস্কার, বিচারিক জবাবদিহি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল সংগঠনগুলো। চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলি হল HRW, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিগাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর সংগঠনগুলো তাদের ফলো আপ চিঠিতে অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছে, রাজনৈতিক স্বাধীনতা ও নিরাপত্তা বাহিনী সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু ইউনূস সে ব্যাপারে কোনো পদক্ষেপ না করে তারেক রহমানের হাতে ক্ষমতা দিয়ে নিজের সুরক্ষা কবচটি আদায় করে নিয়েছেন। আর সংসদ এমনভাবে চলছে যেন আওয়ামী লীগ বলে কোনো দল ছিল যারা দেশ স্বাধীন করেছিল, তার আঁচটুকু পাওয়া মুশকিল। ফলে শেখ হাসিনা না চাইলেও আওয়ামী লীগ ফিরবে কালবৈশাখীর রূপ নিয়ে, হয়তো সামনের বৈশাখী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে এরকম একটা অডিও বার্তা দিয়েছেন। ভারতে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করে এরকম নির্দেশ দিয়েছেন, দেশে ফিরতে, যে যেখানে আছে তাদেরকে দেশে ফিরতে বলেছেন। এরকমটা বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই আমরা শুনেছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা দেশে আসলেই যে তাদেরকে অ্যারেস্ট হতে হবে, জেলে যেতে হবে, ব্যাপারটা কি তার মাথায় ছিল না? আমার মনে হয় ব্যাপারটা তার মাথায় ছিল। তিনি এই মুহূর্তে মনে করছেন যে আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে না থেকে দেশে ফিরে কারাবরণ করলেও সেটা দলীয়ভাবে আওয়ামী লীগের জন্য লাভ হবে। কারাবরণ করার পরে অপেক্ষাকৃত প্রফেসর ইউনূস সরকারের চাইতে বিএনপি সরকারের আমলে জামিন পাওয়াটা সহজ হবে এবং বিএনপি সরকার প্রফেসর ইউনূসের মতো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবে না, জামিন দেবে। জামিন দিলে জামিন নিয়ে তারা রাজনৈতিক কর্মসূচি করতে পারবে, এই ব্যাপারটা তাদের ভাবনায় ছিল। কিন্তু তাদের মাথায় কি একটা ব্যাপার নেই যে তাদের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে ধরনের দুর্যোগ নেমে এসেছিল, সেই দুর্যোগের প্রতিক্রিয়া বিএনপি সরকার দেখাবে, বিএনপি আওয়ামী লীগের উপরে সেম কাজটা করবে, তাদেরকে কারাগারে রাখা, মামলা মোকদ্দমা নতুন করে দিয়ে অস্থির করে দেওয়া, এই ব্যাপারটা ঘটবে। গত পরশু দিন আইনমন্ত্রী সংসদে জানিয়েছেন যে 1,40,000-এরও বেশি মামলা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। তার মধ্যে প্রায় 25,000 মামলা এরই মাঝে উইথড্র করে নেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, এরকম তথ্য সংসদে জানিয়েছিলেন। প্রায় 1.5 লক্ষ মামলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মানে এটা একটা ম্যাসিভ ব্যাপার। সেই ব্যাপারের প্রতিশোধ কি বিএনপি নিতে চাইবে না? বিএনপি কি এখন উদারনৈতিক রাজনীতি করবে? সেটা একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নের মাধ্যমেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সেই প্রশ্নের মধ্যেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম চ্যানেল এসের সঙ্গে বিদেশে লন্ডনের একটা চ্যানেল এস বাংলা চ্যানেল, সেই চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কবে ফিরছেন তাহলে? কবে ফিরছেন এই তারিখটা কনফার্ম করেননি। তিনি বলেছেন যে এই মুহূর্তে আমরা তারিখ নির্দিষ্ট করে বলতে না পারলেও আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই আমরা দেশে ফিরব। কি বলছেন তিনি ছোট্ট করে একটু শুনে আসুন। আমাদের মানসিকভাবে প্রস্তুতি মোটামুটি সম্পন্ন, আমরা দেশে ফিরে যাব। পূর্বে আমরা যাইনি, কারণ রাস্তাঘাটে মবের হাতে মৃত্যু হয়ে যেত আওয়ামী লীগের নেতাকর্মীদের। সেই মবের সংস্কৃতিটা যদি বন্ধ হয়, এটা আমরা আশা করছি। বিচার বিভাগকে যদি তার মতো করে কাজ করতে দেয়, তাহলে আমরা আশা করছি যে আমরা আইনি লড়াই করতে পারবো। আমাদের প্রত্যাশা জন্মেছে যে একটা রাজনৈতিক সরকার গঠিত হয়েছে, আমরা আশা করি তারা অন্তত ডক্টর ইউনূসের মতো জঘন্যতম বর্বরচিত সন্ত্রাসী মবক্রেসির কাজটা করবে না। সে কারণে আমরা দেশে ফেরার জন্য পূর্বের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তিনি যখন দেশে ফেরার কথা বলছেন, তার মানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে যাদেরকে রাজনীতিতে প্রয়োজন তারা দেশে ফিরবেন, দেশে ফিরে তারা রাজনীতি করতে চান। সেই ক্ষেত্রে কারাবরণ করতে হবে, এটা নিশ্চিত। আর যদি শীর্ষস্থানীয় নেতারা হন, আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন এমন নেতারা হন
যেমন সম রেজাউল, তিনি যদি হন তাহলে কি তাকে অনেক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে না? তিনি কি মুক্ত থাকতে পারবেন? দু একটা মামলা হলে জামিন নিয়ে কি বাইরে থাকতে পারবেন, বাইরে থেকে রাজনীতি করতে পারবেন? আমার মনে হয় ব্যাপারটা অতটা সহজ হবে না। কিন্তু তার কথাই এটা অন্তত বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে 12ই এপ্রিলের পরে, এটা অনেকেই বিশ্বাস করেন। অনেকে মনে করেন সংসদের প্রথম 1 মাসের পরে প্রফেসর ইউনূসের অনেক সিদ্ধান্তই সংসদে পাশ হবে না। তার মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা জারি করা। সেটা অটোমেটিকলি 12ই এপ্রিলের পরে বাতিল হয়ে যাবে। যদি বাতিল হয়ে যায়, আওয়ামী লীগ যদি রাজনীতি করার অধিকার পায়, তাহলে দেশের বাইরে থাকা অনেক নেতাই যারা মবের ভয়, মূলত দেশের বাইরে পালিয়ে যাবার মূল কারণটা ছিল মবের ভয়, যে মব করে তাদেরকে মেরে ফেলা হবে। সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল প্রফেসর ইউনূসের 1.5 বছরে। এখন তো আর সেই মবের ভয় নেই। এখন যে ভয়টা সেটা হচ্ছে যে আইনের ভয়। মামলা হবে, মামলা মোকাবেলা করবে, কিন্তু মামলা হবে, মামলা মোকাবেলা করবে, এই ব্যাপারটা তাদের জন্য অতটা কঠিন হবে না যদি আদালতের ওপরে প্রফেসর ইউনূসের মতো মেটিকুলাস ডিজাইনে প্রভাব বিস্তার করা না হয়। যদি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আইনমন্ত্রী ওপেন না বলেন যে কারো যেন জামিন না হয়, এই ব্যাপারটা আমি দেখছি, যেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওপেন আমরা বলতে শুনেছি যে তাদের যেন জামিন না হয়, সেই ব্যাপারটা আমরা দেখছি এবং এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ এবং আদালতকে বাধ্য করা হয়েছে জামিন না দেয়া, এবং পুলিশকে বাধ্য করা হয়েছে তা যে কোনোভাবে মানে মব করলে যে মবের শিকার হবে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর। সেই দৃশ্য যে পাল্টাবে এটা ঠিক, কিন্তু আওয়ামী লীগের আমলে বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনের ইতিহাস বিএনপি এত সহজে ভুলে যাবে, এটা আমার মনে হয় ঠিক ভাবনা হচ্ছে না। কারণ বিএনপি ইতিমধ্যে 1-11-এর পেছনের কারিগরদের গ্রেপ্তার করা শুরু করেছে, এবং 1-11-এর পরেই কিন্তু আওয়ামী লীগ সরকার 2008-এর ডিসেম্বরের নির্বাচনে ক্ষমতায় এসেছিল। ওই নির্বাচনকে, তার আগের 1-11 সরকারকে বিএনপি কোনোভাবেই মেনে নেয়নি। এটা এখন সরকার দায়িত্ব নেওয়ার 1 মাস পরেই এই গ্রেপ্তার অভিযানগুলো কিন্তু শুরু হয়েছে। এরই মাঝে অন্তত 3 জন ডাকসাইটে মানে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাকে গ্রেপ্তার করার ঘটনা আমরা দেখেছি। সুতরাং সব কিছু বিএনপি ভুলে যাবে, ভুলে গেছে, উদারনৈতিক রাজনীতি প্রদর্শন করবে, এই ভাবনাটা কতটা রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সেই ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগ নেতারা কি দেশে ফিরতে পারবেন সহসা? দেশে ফিরে তারা রাজনীতি করতে চাইছেন? সেই সুযোগ কি বিএনপি সরকার তাদেরকে দেবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।